Welcome to the another exciting episode of Unzip Reboot and Leave. আজকে আমাদের সাথে আছে বিয়াস রয়, যাকে ওইভাবে হয়তো অনেক লোক চেনে না, কিন্তু তার বাবা প্রসূন কুমার রয়, যিনি 1975-এ আরামবাগ চিকেন শুরু করেন, তারপরে ফ্যামিলি বিজনেসে ওনার কন্যা বিয়াস জয়েন করে 2004 এবং আলটিমেটলি 2012-এ এস্টাবলিশড সেপারেট কোম্পানি আরামবাগ ফুড মার্ট। তো আজকে আমরা বিয়াসের কাছে জানবো তার ফ্যামিলি বিজনেসের এক্সপিরিয়েন্স এন্ড হোয়াট শি লার্নড এন্ড হোয়াট শি ওয়ান্ট টু সে টু দ্য আপকামিং এন্টারপ্রেনার্স। বিয়াস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আচ্ছা, তুমি প্রথমে যেটা বলো, আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে আরামবাগ চিকেন আমরা যখন বড় হচ্ছি তখন ইট বিকেম আ ব্র্যান্ড। অনেক কম ছোটখাটো দোকান এদিক ওদিক। আমি যেহেতু ট্রায়াঙ্গুলার পার্কে একটা দোকান আমার ছোটবেলা থেকেই মনে পড়ে। হাউ ইট স্টার্টেড অর ওয়াই ইয়োর ড্যাড স্টার্টেড দিস বিজনেস? আমার বাবার কথা বলার আগে আমি আরেকটু পেছন দিকে যাই। আমার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তো সেই সময় প্রফুল্লচন্দ্র সেনের সাথে উনি একসাথে মিলে মানে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই সময় ওনাদের যেটা মোটো ছিল যে গ্রাম বাংলাকে সমৃদ্ধ করা। মানে আমাদের দেশের মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করতে পারে, তাহলে আমাদের ফাইট করার একটা শির দাঁড়া থাকবে, জায়গা থাকবে। এই মোটো নিয়ে উনি অনেকগুলো বিজনেস স্টার্ট করেছিলেন। বিজনেসে শুধু লোককে চাকরি দেওয়ার জন্য না, পরিবর্তে তারাও যেন নিজেদের বিজনেস কি করে চালাতে হয় শিখতে পারে, সবাই বিজনেস করে, আরো আরো অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। এটা ওনার মোটো ছিল। তো উনি বেশ 8-10টা ছোট ছোট বিজনেস স্টার্ট করেন, তার মধ্যে ধান বীজ, পাট বীজ, সবজি বীজ, নার্সারি, চিকেন, তারপরে রাবার, টায়ার, এরকম অনেকগুলো শুরু করেন। তো তার মধ্যে এই মুরগির খামার ছিল একটা। এটা কি কলকাতাতে না কলকাতার না, আশেপাশে? আরামবাগে। আমার ও, দেশের বাড়ি আরামবাগ। তো উনি সবকিছু আরামবাগেই করেন। আমার মানে জেঠু যেরকম ধরো ডাক্তার, আমার বাবারও কিন্তু ব্যাচলর আসার সেরকম কিছু প্ল্যান ছিল না। আমার বাবা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে ক্যান্সার নিয়ে রিসার্চ করছিলেন। সেই সময় আমার ঠাকুমা অসুস্থ হয়ে পড়েন, ফলে সবাই বলে মা অসুস্থ, তুই ব্যবসায় আয়, না হলে বাবার পাশে কে দাঁড়াবে। তো আমার বাবা বিজনেস জয়েন করেন এবং এই আরামবাগ হ্যাচারিজ, যেটা তখন মানে জাস্ট ওই যেটা তুমি বললে 2000 মুরগি নিয়ে একটা মাত্র ফার্ম ছিল, সেইটা বাবা টুক ইট ফরওয়ার্ড অ্যান্ড ডাউন দ্য লাইন এস্টাবলিশ দ্য ব্র্যান্ড আরামবাগ চিকেন। প্রথমে ফার্ম, সেখান থেকে ডিম, ডিম থেকে মুরগির বাচ্চা বার করে একদিনের মুরগির বাচ্চা বাইরে বিক্রি করা, তারপর সেগুলোকে আবার নিজেরা বড় করে সেগুলোকে প্রসেসিং করা। একটা স্টেট অফ দ্য আর্ট প্রসেসিং প্ল্যান্ট বাবা সেট আপ করেছিলেন, যেটা বাইরে থেকে সমস্ত ইকুইপমেন্টস এসেছিল, সেই সময় কেউ ভাবতে পারতো না। আমাদের প্রসেসিং প্ল্যান্ট ছিল প্রথম ইন্ডিয়াতে হ্যাসাপ সার্টিফাইড, মানে এক্সপোর্ট কোয়ালিটি সার্টিফাইড, যে এই মুরগিগুলো এক্সপোর্ট করা যেতে পারে, আমাদের প্রথম ছিল। বিশাল বড় ক্যাপাসিটি ছিল সেই প্রসেসিং প্ল্যান্টে। তারপরে যে চিকেন গুলো প্রডিউসড হতো, সাইন্টিফিক্যালি প্রডিউসড, একদম মুরগির মাংস নরম তুলতুলে। তখনকার মানে আমাদের ছোটবেলায় বাচ্চারা আরামবাগ চিকেন ছাড়া খেত না, এমনকি বাড়িতে মায়েরা আরামবাগ চিকেন ছাড়া রান্না করতো না, কারণ ওরকম নরম তুলতুলে মাংস কোথাও পাওয়া যেত না। অবভিয়াসলি, কারণ সাইন্টিফিক্যালি প্রডিউসড, একটা এক্সপোর্ট কোয়ালিটি প্রসেসিং প্ল্যান্টে প্রডিউস সেটা। তো এন্ড টু এন্ড ইন্টিগ্রেটেড ছিল ওই কোম্পানিটা। মুরগি প্রতিপালন থেকে মানুষের পাতে পড়ছে রেডি টু কুক এবং রেডি টু ইট পর্যন্ত সেটা ইন্টিগ্রেটেড ছিল। তো এইভাবে হয় আরামবাগ চিকেন। তারপরে ছোট ছোট রিটেল দোকান, যেখান থেকে মাংস, তারপর রেডি টু ইট প্রোডাক্ট, পোর্শন, এগুলো বিক্রি হতো, ছোট ছোট দোকান। তারপরে আমার মাও তখন ব্যবসাতে ছিলেন। আমার মা আরামবাগ নার্সারিটা দেখতেন। দাদু যেগুলো করছিলেন তার মধ্যে একটা নার্সারি ছিল, মা নার্সারি দেখতেন। তারপরে ওরা দুজনে মিলে ডিসাইড করে যে এই দোকানগুলো যেখানে চিকেন পাওয়া যাচ্ছে, চিকেন বাড়িতে রান্না করতে গেলে আনুষঙ্গিক কিছু জিনিসও তো লাগে, মশলাপাতি, চাল ডাল, সেগুলো কেন রাখবো না। ওরে 2000 সালে তখন আরামবাগ ফুড মার্ট, কিছু কিছু দোকান যেগুলো একটু সাইজে বড়, সেগুলোকে আরামবাগ ফুড মার্টে কনভার্ট করে দেওয়া হয়। জাস্ট আরামবাগ চিকেন নামটা চেঞ্জ করে আরামবাগ ফুড মার্ট। চিকেনের সাথে সাথে আরো চাল ডাল উঠেন, সেইগুলো নিজেরাই প্যাকেজিং, মানে আমার মা দেখে বড় বাজার থেকে ওগুলোকে কিনে আনতেন। কয়েকজন লোক লাগিয়ে ওরা ছোট ছোট প্যাকেটে ঝাড়াই বাছাই পরিষ্কার করে প্যাকেজিং করে ওই প্যাকেট গুলো এখানে রাখা হতো। এইভাবে ওই শপিং আন্ডার ওয়ান রুফ যে কনসেপ্টটা ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু আরামবাগে শুরু করে, এই আরামবাগ ফুড মার্টের দোকান দিয়ে। তখনও পর্যন্ত সবকিছু একটা দোকানে পাওয়া যাচ্ছে, মুরগির মাংস থেকে তেল সাবান শ্যাম্পু পর্যন্ত, এই কনসেপ্টটা কিন্তু ছিল না। 2000 সালে ওনারা এটা নিয়ে আসে, তখন কিছু কিছু আরামবাগ চিকেন দোকান আরামবাগ ফুড মার্টে কনভার্টেড হয়ে যায়। তারপরে দেখা যায় যে এইটাই যখন বিজনেসটা একই জায়গার মধ্যে আরো অনেক বেশি
টার্নওভার দিচ্ছে, প্রফিট দিচ্ছে, তাহলে আরামবাগ চিকেন না করে প্রতিটা দোকান শুরু থেকে আরামবাগ ফুড মার্ট করা যায়। তখন এই ডিভিশনটা কোম্পানি শুরু হয়, আরামবাগ ফুড মার্ট একটা আলাদা ডিভিশন শুরু হয়, রিটেল ডিভিশন, যেটা এই ফুড অ্যান্ড গ্রসারি রিটেল স্টোর। আমি জয়েন করি 2004 সালে। তখন বাবা বলেন বিজনেসে সবকিছু শিখতে হবে, তো আমি একদম মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব গ্রাউন্ড লেভেলে গিয়ে শিখতে শুরু করি। আমি পড়াশোনা করে যখন এসে জয়েন করি, করে শিখতে 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 তারপরে দেখি আমার রিটেলটাই ভালো লাগছে, কারণ আমি বাবা যেরকম বায়োলজি ছাত্র, বাবার প্রোডাকশন বোঝেন, আমি তো প্রোডাকশন কিছু বুঝতে পারতাম না, আমার মুরগির প্রোডাকশনের ব্যাপারটা মাথায় করে ঢুকতো না, আমার রিটেলটা ইন্টারেস্টিং লাগতো। তখন বাবা বলে ঠিক আছে, তুই শিখেছিস সবই, রিটেল ডিভিশনটা দেখতে শুরু কর। তখন আমি রিটেল ডিভিশনটা হেড করি, ওটা দেখতে শুরু করি। 2012 সালে একটা ফরেন ইনভেস্টমেন্ট, তখন আমাদের দেশে রিটেলে এফডিআই অ্যালাউড ছিল না। তো একটা এফডিআই এর কথাবার্তা চলছিল, তখন এই ডিভিশনটাকে আলাদা করার একটা প্রয়োজন পড়ে, মেইন বিজনেসে যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে সেই কারণে। তখন এটাকে আলাদা করে 2012 সালে একটা আলাদা কোম্পানি হয়ে যায়। তখন আমি এটাকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে এই কোম্পানিটাকে জয়েন করি, এবং 2012 সাল থেকে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে চলছে এখনো পর্যন্ত। তার মানে হুম। হচ্ছে আরামবাগ চিকেন ইটসেলফ ইজ আ ব্র্যান্ড নাও, এন্ড আরামবাগ ফুড মার্ট আর একটা ব্র্যান্ড, যেটা দুভাবে চলছে। আমি যেহেতু নিজেও ব্যবসা করি, আমার আরেকটু জানতে ইচ্ছা করছে। 1975 থেকে, ঠিক আছে, উনি মোটামুটি ব্যবসাগুলো ধরলেন এবং সেখান থেকে হ্যাচারিটাকে আস্তে আস্তে বড় করলেন। সো 95 থেকে ধরো এই অটোমেটেড যে ইন্টিগ্রেটেড যে প্রসেস ফার্ম, এই জার্নিটাতে কত বছর লেগেছে, এবং এখানে কি মেজর কিছু হিকআপস এসেছিল যে এই গেল 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 ব্যবসা? নতুন ইনভেস্ট করলে আমাদের দেশে তো অনেক রকম ইনসিকিউরিটি কাজ করে, যে whether we'll be able to pull it off or not and etc. দেখো, প্রাইস ভোলাটিলিটি লাইভ বার্ডের মার্কেটে তখনও ছিল, এখনো আছে। এটা একটা খুব বড় প্রবলেম ছিল, যে মানে যেগুলো তোমার মুরগি বড় করে একদম জ্যান্ত মুরগি হিসেবে ওই দোকানদারদের কাছে বিক্রি দেওয়া হয়, করে দেওয়া হয় না, সেটাও একটা বিক্রি হতো। কিন্তু মানে এই ফুললি ইন্টিগ্রেটেড ব্যবসাটার মধ্যে সেল নানান জায়গা থেকেই হতো, যেরকম ফিড নিজেরা, ফিডের কোয়ালিটি এনশিওর করার জন্য মুরগির খাবারটা, এই ফিডটা নিজেরা তৈরি করা হতো, সেই ফিডের এক্সেসটা বিক্রি করা হতো। তারপরে মুরগির বাচ্চা ডে ওল্ড হিসেবে বিক্রি করা হতো, সেগুলোকে বড় করে জ্যান্ত মুরগি হিসেবে বিক্রি করা হতো, আবার সেগুলোকে কেটে প্রসেস চিকেন হিসেবে বিক্রি করা হতো। তো প্রতিটা প্রোডাক্টই কিন্তু সেল হতো। এখানে আমি দেখেছি জয়েন করার পরে যে লাইভ বার্ড মার্কেট, যেটা জ্যান্ত মুরগি, যেটা ছোট ছোট দোকানদারদের কাছে বিক্রি করা হয়, সেগুলো মাঝখানে একটা মিডল ম্যানরা থাকে, তারা পুরো গাড়ি ভর্তি মুরগি কিনে নিয়ে গিয়ে ছোট ছোট দোকান ডিস্ট্রিবিউট করে। এইখানে প্রাইসটা প্রচন্ড ভলাটাইল, আর কখনো কখনো ওভার প্রোডাকশন হয়ে যায়, প্রচন্ড প্রাইস নেমে যায়। তো ওইখান থেকে প্রফিট আসতো না। ইনফ্যাক্ট সেটা একটা রিজন আমি বাবার কাছে শুনেছি, যে ওই প্রাইস ভোলাটিলিটিটাকে কমব্যাট করার জন্য তো ওখানে বলেছিল ঠিক আছে একটা পার্ট ওখানে বাজারে বিক্রি করব, কিন্তু বেশিরভাগ চাংটাই আমরা প্রসেসিং প্ল্যান্টে নিয়ে গিয়ে প্রসেসিং করে নিজেদের ব্র্যান্ডে বিক্রি করবো, লাইভ বার্ড হিসেবে বিক্রি না করে। সেটাতে প্রফিট অনেক বেশি, সেখানে প্রাইসের স্টেবিলিটি অনেক বেশি। কেএফসি একটা আমাদের বড় কাস্টমার ছিল ওই সময়, কেএফসি ভালো প্রাইস দিত, এক্সপোর্ট হতো, এক্সপোর্টে ভালো প্রাইস আসতো। সো ওই প্রাইস গুলো অনেক স্টেবল ছিল। এরকম রিস্ক নয় যে হঠাৎ ওভার প্রোডাকশন হবে আর আমার প্রোডাকশন কস্টের নিচে বেঁচে দিতে। হুম। তো হিকাপস বলতে ওইটা ছিল, বাট আদারওয়াইজ জার্নিটা আমি যা দেখেছি ছোট থেকে, ইট ওয়াজ আ স্টেডি আপওয়ার্ড জার্নি। তখন আরামবাগ চিকেন ব্র্যান্ড বলতে বাজারে সবাই অজ্ঞান ছিল, আর সেটা পুরোটাই কিন্তু এই কোয়ালিটির জন্য, যে কোয়ালিটিতে বাবা কোনোদিনও কম্প্রোমাইজ করেনি। সবসময় বলেছে কাস্টমারদের কখনো ঠকিও না, কাস্টমারও তোমার সঙ্গ ছাড়বে না। এই মোটো নিয়ে সারা জীবন চলো, তুমি যদি কাস্টমারদের না ঠকাও তারা তোমার পাশে থাকবে। তো ট্রাস্ট ওয়াজ আ বিগ ফ্যাক্টর। চোখ বন্ধ করে মানুষের কোয়ালিটিতে বিশ্বাস করতো, যে এতে জল ঠোসা নেই, ওষুধ ঢোকানো নেই, কোনো রকম ওষুধ কোনোদিনও ইউজ করা হয়নি। এমনকি আমার বাবা মুরগিদের অ্যান্টিবায়োটিক দিতেন না, অ্যান্টিবায়োটিক খাওয়াতেন না কোনোদিন। মানে ফিডের কোয়ালিটিটা মেনটেন করতেন, কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াতেন না, বলতেন ওই অ্যান্টিবায়োটিকটা ওই মাংসর মধ্যে দিয়ে বাচ্চাদের পেটে যাবে, আমি সেটা করতে পারবো না। আমি মুরগিকে যা ওষুধ দেবো সেটা মাংসের মধ্যে থেকে ছোট ছোট বাচ্চারা ওটা খায়, মায়েরা আমাকে বিশ্বাস করে। তো আমার বাবা কোনোদিন মুরগিদের ওষুধ খাওয়ানি, অ্যান্টিবায়োটিক খাওয়ানি। যদি মুরগির কোনো রোগ হয় তাদেরকে আলাদা করে কাল করে মেরে দিয়েছে, কিন্তু ওষুধ খাওয়ায়নি। তো এই ধরনের আমরা দেখেছি এই ট্রাস্ট ফ্যাক্টরটা মেনটেন করতে। সেই জন্য সত্যিই কিন্তু কাস্টমার, বাবা বলতেন কাস্টমার লক্ষ্মী, কখনো তোমার পাশ ছাড়বে না, সত্যিই পাশ ছাড়েনি। আমি যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি, আমি এই ব্যাপারটা বুঝি না, একটু বোঝাও তো। সেটা হচ্ছে যে এখানে অনেকে বাড়িতে মুরগি রাখে। এবার সেই মুরগিগুলো এক পিস কিনে নিয়ে আসে, সে বাড়িতে থাকে, তার কাজ হচ্ছে প্রত্যেকদিন একটা করে ডিম দিয়ে যাওয়া। ডিম দিচ্ছে ডিম দিচ্ছে ডিম দিচ্ছে, তারপরে মরে গেল।
কিছুটা আমি একটা ডকুমেন্টারি দেখেছি অ্যাবাউট পোল্ট্রি। সেখানে দেখেছি যে যখন মানে হ্যাচ করা হচ্ছে বোধহয় ডিমগুলোকে, কিছু ছেলে বাচ্চা হচ্ছে, কিছু মেয়ে বাচ্চা হচ্ছে। ছেলে বাচ্চাগুলোকে গ্যাস চেম্বারের মধ্যে দিয়ে মানে পেনলেস ডেথ দিয়ে দিচ্ছে, মেয়েগুলোকে রাখছে। হাউ মানে দিস থিং হ্যাপেন, ওর যে ডিমগুলো যেগুলো এখানে আমি শুনি অস্ট্রেলিয়াতে, এই ডিমগুলো থেকে নাকি বাচ্চা হয় না, এগুলো খালি খাওয়ার জন্য। এখানে কি হয় ব্যাপারটা? তো আমি এটা খুব ভালো জানি না, কিন্তু যেটুকু বাবার কাছে শুনেছি, লেইং বার্ড আর কমার্শিয়াল বার্ড আলাদা হয়। লেইং বার্ড কে শুধু ডিম পাড়ার জন্য রাখা হয়। তারপরে যে কমার্শিয়াল বার্ড হয় তাদের পাড়ার ডিমটা কাজে লাগে না, কারণ তারা শুধু মাংসের জন্য প্রডিউস। আর টেবিল এগস এর জন্য সম্পূর্ণ আলাদা। তো এমন নয় যে সেম ফ্লক থেকে তুমি বাচ্চাও পাবে, মাংসও খাবে এবং টেবিল এগসও পাবে, সেটা কিন্তু নয়। এবং যারা লেইং বার্ড তাদের একটা 10টা ফিমেল মুরগির সাথে একটা ছেলে মুরগি এই রেশিওতে রাখা হয়, তাদের শুধু ডিম পাড়ার জন্যই রাখা হয়। তাদের ঘরের সাইজ, তাদের পুরো টেম্পারেচার, হিউমিডিটি আলাদা ভাবে মেনটেন করতে হয়, কারণ তারা খুব দামি পাখি। তাদের কাজ শুধু সারা জীবন ডিম পেড়ে যাওয়া। সেই ডিম থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাকে বড় করে শুধু মাংসই খাওয়া যাবে, তাদের ডিম আর কোনো কাজে লাগবে না। তো সেকেন্ড জেনারেশনের ডিমটা কোনো কাজে লাগে না, কারণ তার থেকে কিছু বাচ্চা হয় না। সেকেন্ড জেনারেশনটা শুধু মাংসের জন্যই তাদেরকে বড় করা হয়। ফার্স্ট জেনারেশনটা অনেক দাম দিয়ে কিনতে হয়, এরা শুধু সারা জীবন ডিমই পাড়ে একটা বয়স পর্যন্ত, তাদের খুব যত্নে রাখা হয়। আর টেবিল এগস এর পাখি সম্পূর্ণ আলাদা, এদের ডিম আবার টেবিল এগস হবে না, এদের ডিম থেকে শুধুমাত্র কমার্শিয়াল পাখি তৈরি করে মাংস খাওয়া। ফার্স্ট অফ অল, একটা মানে যারা খালি ডিম দিয়ে যাচ্ছে, এরা কতদিন মোটামুটি? 1-2 বছর? বছর তোমার 24-25 সপ্তাহ থেকে ডিম পাড়তে শুরু করে। হ্যাঁ, 2 বছর মোটামুটি তারা ডিম পাড়ে, তারপরে তাদের মাংস আর খাওয়া যায় না, তারপরে জাস্ট ওদেরকে ফেলে দিতে হবে। ধরো যেসব ডিমগুলোকে হ্যাচ করছো, সেখান থেকে যেগুলো হ্যাচ হচ্ছে সেগুলো তো আবার কমার্শিয়াল পাখি হচ্ছে বললে যেটা। তো এই এবং কমার্শিয়াল পাখি হচ্ছে মানে সে আবার মানে রিপ্রোডিউস করবে, ওই সাইকেলটাতে যাবে আর কি। তো তা সে আর রিপ্রোডিউস করবে না, তাকে জাস্ট বড় করা হবে মাংস খাওয়ার আচ্ছা, জন্য। মাংস খাওয়ার জন্য, ওকে। সো এই ডিম থেকে ওই অবধি যখন তাকে বেচে দেওয়া হবে বা একটা অপটিমাম জায়গা, এটা কতদিন? এটা আমি ঠিক বলতে পারবো না, আগে এগুলো জানতাম, এখন একদম ভুলে গেছি। পার্টিকুলার টাইম আছে। এবারে অনেকে করে তাড়াতাড়ি করে বড় করার জন্য ফিডটাকে ওইভাবে তৈরি করে, খুব ফাস্ট আমি বড় করে দেবো, আমার কস্টটা কম থাকবে। কিন্তু বা সেগুলো হরমোন একটা ইনজেকশন? সায়েন্স আছে। হ্যাঁ, হরমোন ইনজেকশন আমাদের ফার্মে ওগুলো কোনোদিনও করতে দেখিনি। মানে ফিডটা একটা সব রকম মেশানো সুন্দর ফিড থাকতো যাতে মাংসটা নরম হয়, কিন্তু তাড়াতাড়ি বড় করার কোনো প্রবণতা আমাদের ফার্মে লিস্ট আমি দেখিনি। মাংসটা নরম করার জন্য খুব সুন্দর ফিড খাওয়ানো হতো সেই মুরগিকে। এইবারে তুমি 2004-এর বিজনেসে ঢুকলে, 2012-তে একটা শিফট হলো। সো 2012-তে যখন শিফট হলো, তখন তোমাদের ফুড মার্টের কটা আউটলেট, আর এখন কটা আউটলেট? 2012-তে শিফট হয় তখন 22টা আউটলেট ছিল। 22টা নিয়ে আমরা শিফট করি। মোস্টলি কলকাতায়, আর কিছু আসানসোল, দুর্গাপুর, বোলপুরে কয়েকটা ছিল, বাট বেশিরভাগই কলকাতাতে। এখন হচ্ছে 88টা। নাইস, ভেরি নাইস। ফ্যামিলি বিজনেস গ্রোয়িং লাইক দিস, দারুণ, দারুণ। এইবারে ধরো, আই এম শিওর যে 22টা দোকান যখন ছিল, এখন 87, 22টা দোকানের মতো করে ডেফিনেটলি বিজনেস এখন রান করছে না। বিজনেস ইজ মোর অপারেটিং লাইক আ কর্পোরেট, লাইক মোর প্রসেস ওরিয়েন্টেড। কমপ্লায়েন্স এসে গেছে, ডিফারেন্ট লেয়ার্স এসে গেছে। এই জার্নিটা কি খুব অর্গানিক হয়েছে, নাকি ইটস আ স্ট্র্যাটেজিক স্টেপ বারে বারে নিতে হয়েছে ফর এক্সপ্যানশন? আমি বলবো সেকেন্ডটাই, স্ট্র্যাটেজিক স্টেপ বারবার নিতে হয়েছে। কারণ আমি যখন ঢুকি এই বিজনেসে, আমি প্রথম যে জিনিসটা লক্ষ্য করি হচ্ছে খুব প্রসেসের অভাব। নাথিং ইজ ডকুমেন্টেড, দের ইজ নো ট্রান্সপারেন্সি, কোনো প্রসেস নেই। সবকিছু একটা একদম প্রপার ফ্যামিলি বিজনেসের মতো করে চলছে, আমার বাবা সমস্ত রকম ডিসিশন নিচ্ছেন এন্ড বাকিরা সেই গুলোকে জাস্ট এক্সিকিউট করছে। আর কার কি রোল, কার কি রেসপন্সিবিলিটি কেউ জানে না। তো আমি তখনই বুঝি যে এখানে কিন্তু কিছু প্রসেস আনতে হবে, জিনিসটাকে বাঁধতে হবে। কিন্তু তখন আরামবাগ হ্যাচারিজ বিজনেসটা ওয়াজ হিউজ। তো আমি সবে নতুন নতুন ঢুকেছি, আমার পক্ষে অত বড় বিজনেস প্লাস আমার বাবার ওপর দিয়ে গিয়ে তো কথা বলা উচিত না, তো আমি ওইখানে খুব একটা প্রসেস কিন্তু তৈরি করতে পারি। তারপরে মাঝখানে আমি 1 বছরের জন্য ব্রেক নিয়েছিলাম, এমবিএ করে এলাম, এমবিএ তেও শিখলাম অনেক কিছু। তারপর ফিরে যখন এলাম বিজনেসে, ইনফ্যাক্ট এটা মানে কেম অ্যাজ এ বুন টু মি যে বিজনেসটা আলাদা হয়ে যায়। আই হ্যাড টু ট্যাকল আ ভেরি স্মল পার্ট অফ দ্য বিজনেস। রিটেল তখন 22টা মাত্র দোকান, খুব ছোট।
তো তখনই আমি ঠিক করে নিই যে এটাকে বাড়তে গেলে ফার্স্ট দরকার যে বাড়ির ভিতটা তৈরি করতে হবে। ভিত তৈরি না করে আমি 10 তলা তুলে দিলে একদিন হুড়মুড় করে পড়বে। তো আরোমা হ্যাচারি যেভাবে চলেছে সেভাবে চালানো যাবে না। তখন থেকেই স্ট্র্যাটেজিক্যালি আমরা ঠিক করি 2 বছর এক্সপ্যান্ড করব, থার্ড ইয়ার করব না। থার্ড ইয়ার ইনফ্রাস্ট্রাকচার বাড়াবো, প্রসেস তৈরি করব, ভিত তৈরি করব, আবার 2 বছর বাড়াবো, আবার একটুখানি থামবো। তো এইভাবে মানে এক্সপ্যানশন, আবার কনসলিডেশন, আবার এক্সপ্যানশন, আবার কনসলিডেশন, এই করে করে আমরা এই জায়গায় এসেছি। এরকম নয় যে ফার্স্টেই কিন্তু শুরুতে পুরো কনসলিডেট করা যায় না। অ্যাজ অ্যান্ড ওয়েন ইউ গ্রো ইউ হ্যাভ টু কনসলিডেট। তাই জন্য ওইটাকে ফেজ বাই ফেজ করেছি আমরা। তুমি যেরকম আমাকে বললে বা আমরা জানিও যে আরামবাগ চিকেন বেসিক্যালি এন্টার্ড অর ট্রাইং টু এন্টার দ্য টিয়ার 1, সরি টিয়ার 2, টিয়ার 3 সিটিজ ইন বেঙ্গল। ওয়ালমার্টেরও কিন্তু এটাই স্ট্র্যাটেজি ছিল যে একদম মানে টপ সিটিজ গুলোকে ছেড়ে আমরা ভেতরে ঢুকবো। ফার্স্ট অফ অল হচ্ছে এই স্ট্র্যাটেজিটা যেহেতু তোমরা অনেক আগে নিয়েছো, ওই সময় টিয়ার 2, টিয়ার 3 সিটি নিয়ে কেউ ভাবতোই না। সো না, মানে হোয়াট ওয়াজ দ্য জার্ম বিহাইন্ড ইট? আমরা খুব এক্সটেন্সিভ মার্কেট সার্ভে করতাম সেই সময়। আমি প্রচুর ঘুরতাম ছোট ছোট শহরগুলোতে, আমার টিমকে বলতাম ঘোরো, ওখানে মাইন্ডসেট কিরকম। আমরা যেটা দেখেছিলাম, মানুষ এফোর্ড করতে পারে, পয়সা আছে এবং অ্যাসপিরেশনও আছে, কিন্তু ডেস্টিনেশন নেই। তো এমন নয় যে ওখানকার লোকেরা শুধু মুদির দোকান থেকেই কিনবে, তাদের মধ্যেও কিন্তু অ্যাসপিরেশন আছে যে আমিও একটা সুপার মার্কেটে যাবো, পয়সাও আছে যাওয়ার, কিন্তু সুপার মার্কেটই নেই। এবং সব থেকে যেটা ভালো জিনিস ছিল, টিয়ার 2 সিটিজে তখন তো প্রপার্টি প্রাইস অনেক কম, আমরা তো ভাড়া নিই। কলকাতাতে যেভাবে ভাড়া প্রচন্ড বেড়েছে, টিয়ার 2 সিটিজে তত ভাড়া নয়। ফলে আমরা এক তো হচ্ছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটাও পেয়েছিলাম, ফার্স্ট সুপার মার্কেট আমরাই লোকেদের কাছে নিয়ে গেছিলাম, এবং সেকেন্ড আমরা কম ভাড়াতে দোকানগুলো নিয়ে নিতে পেরেছি। এখন সেখানে সাংঘাতিক সাংঘাতিক ভাড়া বেড়ে গেছে, কিন্তু আমরা যখন ঢুকেছি এত ভাড়া ছিল না। তারপরে আমরা দেখলাম মানে সিটিজ লাইক চন্দননগর, শ্রীরাম, দে আর ডুইং মাচ বেটার দ্যান ফিউ স্টোরস ইন কলকাতা। কারণ সেখানে মানুষের হাতে পয়সা আছে এবং ফ্যামিলি ডেস্টিনেশন তাদের চাই। আমি বলবো না আমাদের ছোট ছোট গ্রসারি স্টোর গুলো খুব সাংঘাতিক ফ্যামিলি ডেস্টিনেশন, বাট স্টিল লিস্ট একটা মুদির দোকানের থেকে তো ডেস্টিনেশন হিসেবে ভালো। তাই জন্য মায়েরা বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলা আসছে, কিছু কেনা থাকুক না থাকুক আসছে। তারপরে টিয়ার 2 সিটিজ গুলো মোটামুটি কমপ্লিট করে তারপর আমরা দেখলাম দ্য সেম থিং ক্যান বি রেপ্লিকেটেড ফর টিয়ার 3 সিটিজ অ্যাজ ওয়েল। টিয়ার 3 সিটিজ এখনো পর্যন্ত আমরা সবকটা কভার করে উঠতে পারিনি, এমন অনেক শহর আছে যেখানে আরেকটু পরে গেলে ভালো। এক্ষুনি এক্ষুনি সেরকম মার্কেটটা নেই। কারণ আমি যখন তোমাকে আমাদের ভ্যালু প্রপোজিশন গুলো বলবো, তুমি দেখবে যে ওয়ান থিং উই ডোন্ট ডু ইজ প্রাইস কাটিং। ওটা আমরা করি। এখনো অনেক শহর আছে যেটা কিন্তু এখনো খুব প্রাইস সেন্সিটিভ, সেইখানে আমরা কনসিয়াসলি এখনো ঢুকিনি। তবে ভবিষ্যতে আশা করছি মাইন্ডসেটটা চেঞ্জ করাতে পারবো এবং ঢুকতে পারবো। তুমি যদিও একটুখানি বললে, আরেকটু যদি ডিপে বলো যে কিছু না হলেও নেই নেই নয় নয় করতে করতে 25 বছর তুমি দেখছো বিজনেসটাকে, হোয়াট এভার ডিফারেন্ট বিজনেস হলো, কলকাতা থেকে, দেন কলকাতা, দেন টিয়ার 2, দেন টিয়ার 3, এটসেট্রা। কনজিউমার সাইকোলজি ইন লাস্ট 25 ইয়ার্সে কিভাবে চেঞ্জ হয়েছে বা কি মেজর চেঞ্জেস তুমি দেখলে? কনজিউমার সাইকোলজি একদিকে চেঞ্জ হয়েছে। মানুষ মানে নেসেসিটি বেসড গ্রসারি শপিং থেকে না এক্সপিরিয়েন্স বেসড গ্রসারি শপিং এ গেছে। আগে গ্রসারি শপিং ব্যাপারটা ছিল যা প্রয়োজন লিস্ট বানিয়ে বাড়ির লোককে পাঠিয়ে দাও, কিংবা বাড়ির যিনি কর্তা তিনি অফিস যাওয়ার আগে লিস্টটা নিয়ে মুদির দোকানে গিয়ে বলবেন আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসিস, বা আমি কিনে নিয়ে গিয়ে বাড়িতে সেটাকে দিয়ে অফিস গেলাম। এরকম ব্যাপার ছিল, কেউ তাকেও দেখতো না কি আছে, একটা লিস্ট মিলিয়ে কিনলেই হলো, শুধু একেবারে নেসেসিটি বেসড। এখন কিন্তু এটা অনেকটাই এক্সপিরিয়েন্স বেসড শপিং হয়ে গেছে। আমরা যদিও অ্যাজ আ কনভিনিয়েন্স স্টোর চেন খুব বেশি এক্সপিরিয়েন্স দিতে পারি না যেটা সুপার মার্কেট বা হাইপার মার্কেট দেয়, কিন্তু সুপার মার্কেট হাইপার মার্কেটের বুমটা কিন্তু এখান থেকেই এসেছে, এক্সপিরিয়েন্স বেস শপিং থেকে। আমরা পড়ি একটা মাঝামাঝি জায়গায়। এবার আমরা পার্সোনালি যেটা দেখেছি মানুষের শিফটটা হয়েছে প্রাইস ভ্যালু প্রপোজিশন, যেটাকে আমরা বলি না যে মানুষ কোথা থেকে ভ্যালুটা ডিরাইভ করছে, শুধু প্রাইসিং থেকে ভ্যালু মানুষ আর ডিরাইভ করে না, সেটা শিফট হয়ে গেছে সার্ভিস আর কোয়ালিটি। এবং কিছুটা ক্ষেত্রে ভ্যালু ফর টাইম অলসো, যে ওয়ার্কিং কাপলরা আছে তাদের সময় তো সস্তা নয়, ফলে সময় বাঁচিয়ে, যেটাকে আমরা কনভিনিয়েন্স ফর শপিং বলি, এখান থেকেও মানুষ ভ্যালু ডিরাইভ করছে। যার জন্য আজকের দিনে ই কমার্স, কুইক কমার্স এর এত বিশাল বুমটা হয়েছে। এটাও কিন্তু ওই কনভিনিয়েন্স অফ শপিং, আর মানুষের হাতে সময় নেই সেই কারণে। আর এট দ্য সেম টাইম আমরা দেখি যে মানুষ এখন আগে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে, তার বাচ্চার জন্য কোন জিনিসটা ভালো হবে, তার নিজের স্বাস্থ্যের জন্য কোন জিনিসটা ভালো হবে সেটা দেখে, আর সার্ভিসটা দেখে। প্রাইস কিন্তু দেখে অনেকে, কিন্তু
ঠিক আছে, ভালো প্রমোশন পেলে হ্যাঁ ঠিক আছে এই প্রমোশন, কিন্তু অনেক মানুষ আছে তারা প্রাইসও দেখে না, প্রমোশনও দেখে না, দেখে কোয়ালিটি সার্ভিস। এই একটা শিফট কিন্তু আমরা দেখেছি ছোট শহর, শুধু কলকাতায়, সমস্ত শহর। নেক্সট যেটা নিয়ে কথা না বললেই নয়, আমি তোমাদের সম্বন্ধে রিসার্চ করতে গিয়ে জানলাম যে ডিউরিং প্যান্ডেমিক তোমাদের মানে কোনো জব লসেস হয়নি। সো থ্যাংক ইউ, ইটস মানে ইউ শুড গেট আ ক্ল্যাপ ফর দিস। এবং থ্যাংক ইউ। স্পেশালি ফ্যামিলি বিজনেস হয়ে এত বড় একটা স্টেপ। সো হাউ ওয়াজ দ্যাট জার্নি, মানে এক্স্যাক্টলি কোথায় ছিল, দেন ঝামেলাটা এলো, অ্যান্ড দেন হাউ ইউ কাইন্ড অফ গ্লাইড ফ্রম ইট? এটাতে বলার আগে আমি একটা জিনিস বলি, আমাদের বিজনেসটা না একটা অদ্ভুত একটা হাইব্রিড। যেরকম প্রসেসের দিক দিয়ে তুমি যদি বলো, দ্য ওয়ে অফ রানিং ইট, ইটস ভেরি প্রফেশনাল। যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন যেরকম কাটথ্রোট হয়, ইটস ভেরি প্রসেস ওরিয়েন্টেড, অল প্রসেসেস আর ডকুমেন্টেড, ভেরি ক্লিয়ার রেসপন্সিবিলিটিস এটসেট্রা। কাজের কালচারটাও ভীষণ প্রফেশনাল। কিন্তু যদি পার্সোনাল কালচার বলো, ইটস অ্যাবসলিউটলি আ ফ্যামিলি। এখানে সবাই কোনো কারুর কোনো অসুবিধা হলে কোম্পানি পাশে থাকে, প্রত্যেকে তার পাশে থাকে। মানে এখনো পর্যন্ত যারা কেউ অসুস্থ হয়েছে, কারোর বাড়িতে কোনো ক্রাইসিস হয়েছে, সবাই কাজ ফেলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আগে তার হেল্প করে এসছে। তো আমরা মনে করি এখানে এমপ্লয়িরা এমপ্লয়ি নয়, এখানে ফ্যামিলি মেম্বার। আর কাউকে রিক্রুট যখন করা হয় তখন তাকে বলা হয় যে আনলেস সামথিং গোজ রং, ইউল রিটায়ার ফ্রম দিস কোম্পানি। তুমি কিন্তু সেটা ভেবেই এসো, বিকজ ওয়ান্স ইউর পার্ট অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলি থেকে কাউকে বার করে দেওয়া হয় না ইউজুয়ালি। আমরা কিন্তু চাইবো তুমি এখান থেকে রিটায়ার করো, তুমিও সেটাই ভেবে এসো, আনটিল সামথিং গ্রসলি গোজ রং। সবাই কিন্তু সেটা ভেবেই আছে। আর থ্যাঙ্কফুলি আই এম ভেরি লাকি, মানে ঠাকুরের কৃপায় আমার যে ৮ জন ডিপার্টমেন্টে যারা হেড, তাদের মধ্যে অনেকে কোম্পানির শুরু থেকে আছে, বেশ কয়েকজন। তারা কিন্তু কোনোদিন এখানে ছেড়ে যাওয়ার কথা বলেও না, বলে আপনি যেদিন যাবেন আমরা আপনার পেছন পেছন চলে যাবো, কিন্তু এখান থেকে যাবো। তো এরকমই একটা ফ্যামিলি কালচার আছে। তাই জন্য প্যান্ডেমিকের সময় জব কাটিং ওয়াজ নট অ্যান অপশন। মানে ইউ ডোন্ট লেট গো অফ আ ফ্যামিলি মেম্বার। আমরা সেটাই মনে করি যে তাকে দরকার হলে আমি তার সংসারটা আমার, আমি তাকে চাল ডাল দিয়ে চালিয়ে দেবো, কিন্তু তাকে যেতে দেবো না। তো এখানে সেই প্যান্ডেমিকের সময় সেভাবেই আমরা চালিয়েছি। এক তো হচ্ছে কাস্টমারদের বাড়িতে হেঁটে হেঁটে গিয়ে মালপত্র পৌঁছে দিয়ে এসেছি, কারণ কাস্টমাররা আমাদের ফ্যামিলির একটা পার্ট। তাদের যদি চাল ডাল দরকার হয় তখন আমরা প্যান্ডেমিক দেখলে হবে না, তার চাল ডাল দরকার, চাল ডাল দরকার, ব্যাস। তো আমাদের অনেকগুলো সাইকেল আছে। তো সাইকেলে করে করেও যেখানে যেখানে বলেছে সবার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে এসেছি। আমরা তো এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ি, ফলে আমাদের গাড়ি আটকানো হয়নি থ্যাঙ্কফুলি। তো মালপত্র ডেলিভারি আমরা করতে পেরেছি, কিন্তু অসুবিধা হয়েছে আমাদের ভেন্ডাররা ঠিক সময়ে সাপ্লাই দিতে পারেনি, মালপত্র টানাটানি পড়েছে। কিন্তু তখন আবার কাজে এসেছে এই যে আমাদের এতগুলো দোকান আছে। তো এখানে চাল ফুরিয়ে গেছে ওখান থেকে নিয়ে আয়, এখানে বিস্কিট ফুরিয়ে গেছে ওখান থেকে নিয়ে আয়। যেটুকু স্টক ছিল আমরা সমস্ত দোকানের মধ্যে চালাচালি করে, স্টক মেনটেন করে কাস্টমারদের ঘরে যেমন করে পৌঁছে দিয়ে এসেছি। এবং সব থেকে আমার গর্বের ব্যাপার হচ্ছে, যখন তো কোনো খাবারের দোকান আশেপাশে খোলা ছিল না, মেসে রাঁধুনি আসতো না, অনেক সময় সবজি পাওয়া যেত না, আমার সিনিয়ররা তারা নিজেদের বাড়িতে রান্না করে দোকানের ছেলেদের গিয়ে খাইয়ে এসছে। সবাই সবার হেল্প করেছে, যার বাড়িতে যেটুকু হাঁড়ি চড়েছে সে অন্যকে খাইয়েছে। ঠিক এরকম করে ফ্যামিলির মতন করে কোম্পানিটা চলেছে। আর যদি জব কাটিং এর কথা বলো, আমি সেই সময় সারাদিন একটাই কাজ করতাম। আমাদের যারা রেন্টাল পার্টনাররা রয়েছে, প্রপার্টি ওনাররা রয়েছে, বাড়িওয়ালারা বা আর যে কোনো পার্টনাররা রয়েছে, তাদেরকে সারাদিন ফোন করে করে বলতাম আমাকে 10% 15% ডিসকাউন্ট দিন। এইগুলো দিয়ে একটা গরিব মানুষের সংসার চলবে। আপনার যদি ১০০ টাকা রেন্টটা আপনি কয়েক মাসের জন্য ৮০ টাকা নেন, ওই ২০ টাকা দিয়ে একটা গরিব মানুষের সংসার চলবে। প্রত্যেকে, আমাদের সমস্ত পার্টনাররা যার যেটা সামর্থ্য হয়েছে আমাকে ডিসকাউন্ট দিয়েছেন। কেউ ৪ মাসের জন্য, কেউ ৬ মাসের জন্য, কেউ ১ বছরের জন্য, যে যেরকম পেরেছেন দিয়েছেন। ওই যে এক্সট্রা আর্নিংটা হয়েছে সেইটা দিয়ে আমরা স্যালারি করেছি। আর কাস্টমারদের ক্ষেত্রে আমরা কিছু জিনিস তো এই ধরো ফ্রি দিই, ১০০০ টাকার ওপর ২০০০ টাকার উপরে ফ্রি দেওয়া বা প্রমোশন চালানো, বাই 3 get 1 ফ্রি। আমরা কাস্টমারদের বলেছি আপনারা এই সময়ের জন্য একটু ওইটা ছেড়ে দেবেন, এই যে বাই 3 get 1 ফ্রি বা ১০০০ টাকার উপরে একটা ফ্রি, ওর থেকে যে পয়সাটা বাঁচবে সেটা দিয়েও কিছু গরিব মানুষের সংসার চলবে। তারা উইলিংলি ছেড়ে দিয়েছে। হ্যাঁ দেখো, আমার এখন এসেনশিয়াল জিনিসটা দরকার, আমার খেতে পেলেই হলো, চালটা নুন তেলটা পেলেই হলো, আমার প্রমোশন লাগবে না, আমার ফ্রি গিফট লাগবে না। তো ওখান থেকেও কিছু সাশ্রয় হয়েছে, সেগুলো দিয়েও আমরা স্যালারি করেছি। মানে যাকে বলে না কুড়িয়ে বাড়িয়ে করা, সেরকম করে করেছি। কিন্তু থ্যাঙ্কফুলি ভগবানের কৃপায় আমাদের কাউকে ছাড়াতে হয়নি, বা স্যালারি মাসের ৭ তারিখে ৭ তারিখেই করতে পেরেছি। এটা সবাই এখনো বলে যে কোভিড এর সময় একমাত্র আরামবাগ একটা দিন স্যালারি ডিলে করেনি। আমরা না, স্যালারি আর যাই ডিলে করি, স্যালারি ডিলে হবে না, গরিব মানুষের সংসার চলে এটা দিয়ে। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। ধরো এবারে ফিউচার,
বিজনেসের যদি কথা বলি, সো ঠিক আছে, মানে ইউ স্টার্টেড ফ্রম ওয়ান, নাও আফটার 25 years ইউ আর সিটিং অন আ ডিফারেন্ট জাংচার। সো ফিউচার বিজনেস, ধরো যারা আসছে, প্রোডাক্ট এক্সপিরিয়েন্স, টেকনোলজির একটা বড় জায়গা থাকবে হয়তো ফিউচার যে কোনো বিজনেসের ক্ষেত্রে, ট্রাস্ট তো থাকবেই। এগুলোর সাথে সাথে মানে ইউএসপি, একটা ওভারঅল বিজনেসের বা আরামবাগের ধরো নেক্সট সাইকেলের ইউএসপি কি হতে চলেছে বা ইউএসপি কি হওয়া উচিত, আর ফিউচার বিজনেস গুলো মেনলি মানে হোয়াট উইল বি দেয়ার ফাইট, whether it is a product or experience or technology or hype or marketing, what. ওকে, তোমার প্রশ্নে আসার আগে আমি একটু আমাদের ইউএসপি টা বলি, আমাদের ভ্যালু প্রপোজিশনটা বলি। আমি আগেই যেটা বললাম যে আমরা প্রাইস কাটিং করি না, ডিপ ডিসকাউন্টিং করি না। আর একটা জিনিস আমরা যেটা দিতে পারি না সেটা হচ্ছে আমাদের তো হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট নেই, আমরা ছোট 500-600 স্কোয়ার ফিটে কনভিনিয়েন্স স্টোর, আমরা সুপার মার্কেট বা হাইপার মার্কেট। ফলে আমাদের গুরমে প্রোডাক্টস নেই বা বিশাল বড় দোকানে ঘুরে ঘুরে শপিং করার লাক্সারিটা নেই, আমরা লাক্সারি অফ শপিংটা দিতে পারি না, আমরা কনভিনিয়েন্স অফ শপিংটা। ফলে আমাদের অনেকটা ভ্যালু প্রপোজিশনই হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, কোয়ালিটি এবং সার্ভিস এই দুটোর উপর আমরা জোর দিই। আর প্রমোশন তো আছেই, এই প্রমোশন গুলো আমাদের ভেন্ডাররা যে প্রমোশনটা দেন, আমাদের যেহেতু বিগ ভলিউমে পারচেস হয়, এই ভলিউমের জন্য আমরা তাদের কাছ থেকে বেস্ট প্রমোশনস ইন দ্য মার্কেট নেগোশিয়েট করে নিতে পারি বিকজ অফ দ্য ভলিউম। এই প্রমোশন গুলো আমরা কাস্টমারদের পাস অন করে দিই, কিন্তু পকেট থেকে ডিপ ডিসকাউন্টিং আমরা করি। তো আমাদের কাস্টমার যেটা টার্গেট সেগমেন্ট সেটাও সেইভাবে তৈরি করা। এক তো হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিজ এন্ড হাউসওয়াইফস, যারা কোয়ালিটি প্রমোশনস এগুলো দেখবেন কিন্তু প্রাইসটা অতটা দেখবেন না। তারপরে ওয়ার্কিং কাপলস আছে আমাদের। তবে একদম ইয়াঙ্গার জেনারেশন সেটা আমাদের টার্গেট কাস্টমার নয়, তারা এখন মোস্টলি কুইক কমার্সেই অভ্যস্ত। আমাদের অনেক বয়স্ক কাস্টমার আছে যারা এই সার্ভিসের জন্য আমাদের ফ্রি হোম ডেলিভারি এনি অ্যামাউন্ট এনি ডিস্টেন্স, হ্যাঁ 10 মিনিট নয় কিন্তু এনি অ্যামাউন্ট এনি ডিস্টেন্স ফ্রি হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে। অনেক বয়স্ক মানুষ আছে যারা ওই যে ভারী ভারী থলে করে বই নিয়ে যেতে পারে না, ফোন করে দেন বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার সময়। এমনকি অনেকে আবার বলেন একটু রান্নাঘরে সাজিয়ে দাও, আমাদের ছেলে একটু গিয়ে রান্নাঘরে সাজিয়েও দেয়। তো এই ধরনের পার্সোনালাইজ সার্ভিস আমরা দিই। তো এইটা হচ্ছে আমাদের ইউএসপি, আমরা কিন্তু এখানেই স্টিক করে থাকতে চাই। এবার ফিউচারের কথা যদি বলো, হ্যাঁ ফিউচারের দিকে তাকিয়ে সবাই পাল্টায়, আমাদেরও পাল্টাতে হচ্ছে। আমাদের টেকনোলজি খুবই স্ট্রং, আমাদের সমস্ত জিনিসই অটোমেটেড। তো আহ, এমনকি আমাদের ভেন্ডারকে যে অর্ডার দেওয়া হয়, অর্ডারিং সিস্টেমটাও অটোমেটেড, মানে একটা প্রেডিক্টিভ মডেল আছে, সেই মডেল বেস করে অটোমেটেড। আমাদের কম্পিউটার বলে দেয় এই দোকানে কোন দিন কত মাল পাঠাতে হবে, সেই অনুযায়ী চলছে। তো টেকনোলজি দিয়ে আমরা পুরোটাকেই অটোমেট করেছি, ইটস ফুললি কভার্ড। যেটা আমরা কনসিয়াসলি এখনো করিনি ই কমার্সটা, সেটার কিছু কারণ আছে। কারণ দোকানের স্টকের সাথে একটা ওয়েবের স্টক এটাকে ইন্টিগ্রেট করা, ইটস ভেরি ডিফিকাল্ট। যারা যারা করেছে এখনো পর্যন্ত তারা কিন্তু খুব একটা সাকসেসফুল হতে পারেনি। মানে ইদার ইট হ্যাজ টু বি ই কমার্স অর ইট হ্যাজ টু বি ব্রিক এন্ড মর্টার, দুটোকে একসাথে ইন্টিগ্রেট করা ভেরি ডিফিকাল্ট। কয়েকজন রিটেল চেঞ্জ করেছে কিন্তু তাদের ই কমার্স পার্টটা কিন্তু বিশাল কিছু সাকসেসফুল না। ওইটা আমরা ভবিষ্যতে ভেবে চিন্তে আসবো, দুম করে ঝাঁপিয়ে পড়ে সেটাকে একটা প্রফিটেবল বিজনেসকে, ওই পার্টটাকে একটা লস মেকিং করার আমাদের কোনো ইচ্ছে নেই। এবারে আজকালকার দিনে অনেক বিজনেস আছে আমি দেখি আসেও, 4-5 বছর চালায়, চালিয়ে তারপর বন্ধ হয়ে যায়। তাদের মডেল গুলো না, নিউ কাস্টমার অ্যাকোয়ার করার মডেল, প্রফিটের কোনো মডেল তাদের আমি দেখি না। তো তারা জাস্ট ইনভেস্টর মানি নিয়ে সেটাকে বার্ন করে, ইনভেস্টর মানি অনেক দিন পর্যন্ত সেটাকে নিয়ে নতুন কাস্টমার অ্যাকোয়ার করে, মার্কেট ধরে, ফাইন, কিন্তু ইটস নট আ প্রফিটেবল মডেল। ফলে আমি বলবো ফিউচারের দিকে তাকালে আমাদের বা অন্যদের, আমরা এমন কোনো বিজনেস করবো না যেখানে মানে ইভেন ওয়ান স্টোর ইজ নট প্রফিটেবল। আমাদের স্টোর গুলো 1 বছরের মধ্যে ব্রেক ইভেনে আসে, যদি না আসে আমরা 1.5 থেকে 2 বছর তাকে টাইম দিই, তারপর বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়া আমাদের খুব সহজে, ওই দোকানে জিনিসগুলো নিয়ে গিয়ে আরেকটা দোকান খুললেই হলো। তো এভরি স্টোর হ্যাজ টু বি ব্রট ইন টু ব্রেক ইভেন উইদিন 2 ইয়ার্স অফ টাইম। তো প্রতিটা জিনিস আমাদের জন্য প্রফিটেবল হতে হবে, এরকম নয় যে আমরা এখানে প্রচুর পয়সা উড়ালাম, দারুণ ডিপ ডিসকাউন্টিং করলাম, প্রফিটের দিকে তাকালাম না, আমরা ওই মডেলে বিজনেস করি। তা আমি ফিউচার বিজনেসদের কথা এটাই বলবো যে হ্যাঁ এখন অনেক দেখি এরকম বিজনেস আছে যেগুলো ইটস নট আ প্রফিটেবল প্রপোজিশন এট অল। সেটা কতদিন চলবে, কতদিন চালানো যাবে, কতদিন ইনভেস্টর অ্যালাউ করবে, আই ডোন্ট নো। বাট শুরুতে একটা বিজনেস করতে গেলে আমার মনে হয় 5 বছর পরে প্রফিটটা কোথা থেকে আসবে সেই মডেলটাকে মাথায় রাখাটা উচিত। যে কোনো বিজনেসের একটা স্টার্ট আপের আই শুড হ্যাভ আ প্রফিট মডেল, আই শুড হ্যাভ আ ইনকাম জেনারেশন মডেল, নট জাস্ট ইনভেস্টমেন্ট মডেল যেখানে এখানে আমি ইনভেস্ট করলাম। নট জাস্ট দ্যাট,
আমার মনে হয় এটা আমরা এখনো পর্যন্ত এইরকম করিনি। আর থ্যাঙ্কফুলি টাচউড প্রত্যেক বছরে সামান্য হলেও উই জেনারেট আ প্রফিট। আমরা লস কোনোদিনও করিনি। মানে আগামী দিনে গেলে ধরো কোনটা বেশি দরকার পড়বে বলে মনে হয়, মানে অ্যাগ্রেসিভ অপারেটরস নাকি ইমোশনালি ইন্টেলিজেন্ট ওয়েতে একটা অর্গানিক গ্রোথ? এই অর্গানিক গ্রোথের পাথ গুলো কিরকম এখন কনফিউজড হয়ে যাচ্ছে লোকে, মানে একটা ভদ্রভাবে একটা কিছু লোকে করছে, ধীরে সুস্থে অর্গানিক গ্রোথ করছে, সাডেনলি এমন একটা ধাক্কা আসছে ফ্রম আউটার সাইড যে ওই বিজনেস গুলো মানে বুঝতে পারছে না মানে ওয়্যার টু গো ফ্রম দেয়ার, মানে। এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই বলছি যে একজন এই তুমি যেটা বলছো অর্গানিক গ্রোথ করছে, একজনের একটা মাথায় আছে দিস ইজ হাউ আই ওয়ান্ট টু গ্রো স্লো বাট স্টেডি, ইভেন এ স্মল প্রফিট এভরি ইয়ার। সে ছোট ব্যবসাদারি হোক মেজো ব্যবসাদারি হোক, কেউ ওটা মাথায় নিয়ে করছে। হঠাৎ করে একজন এলো যে শুধু ইনভেস্টরের প্রচুর পয়সা নিয়ে সেটাকে আমি জাস্ট বার্ন করবো, আমার কিছু আর্ন করার দরকার নেই, তো হাউ উইল আই কম্পিট উইথ দ্যাট? হুম। আমি তো কম্পিট করতে পারবো না। হি হ্যাজ এ ডিপ পকেট, হি হ্যাজ এ লট অফ ইনভেস্টমেন্ট টু বার্ন। তো তার সাথে আমি কম্পিট করতে পারবো বিকজ হি ডাজন্ট হ্যাভ আ প্রফিট মডেল। যদি তোর ও কোনো একটা প্রফিট মডেল থাকতো, তাহলে ও একটা স্লো বাট স্টেডি বিজনেস করতো যেটাতে প্রফিট জেনারেট করবে, তাহলে তার সাথে কম্পিট করা সম্ভব। কারণ সে তার একটা নিশ খুঁজে নেবে, আমি তার আমার একটা নিশ খুঁজে নেবো, আমার একটা টার্গেট সেগমেন্ট, তার একটা টার্গেট সেগমেন্ট করে হবে। এতদিন পর্যন্ত কিন্তু সেটাই চলেছে। দেখো আমরা ছাড়া আরো অনেক সুপার মার্কেট চেইন আছে, আরো অনেক ব্র্যান্ড আছে, এবং তার সাথে মুদির দোকান আছে, সুপার আছে, হাইপার আছে, কনভেনিয়েন্স স্টোর আছে, মুদির দোকান আছে, সবাই আছে। প্রত্যেকে প্রফিটেবলি চলছে কারণ প্রত্যেকের টার্গেট সেগমেন্টটাই আলাদা, টার্গেট কাস্টমারটাই আলাদা। আবার টার্গেট কাস্টমারও শুধু বলবো না, একটা কাস্টমারও তার মান্থলি বাজারের জন্য একবার আরামবাগে আসছে, টপ আপের জন্য মুদির দোকানে যাচ্ছে, তার গুরমে প্রোডাক্টের জন্য সে স্পেন্সারে যাচ্ছে, বাট দ্যাট ইজ স্টিল আ ভেরি স্টেবল মার্কেট। একটা কাস্টমার কারোর কাছে লয়াল হয়ে থাকতে হবে না, কিন্তু তার আলাদা আলাদা প্রয়োজনের জন্য সে আলাদা আলাদা রিটেলারের কাছে যেতে পারে। Still, all the retailers will be profitable. But if you have a business model which doesn't look at income generation, just market capture, then nobody can compete with that. তুমি যেহেতু একটা ফ্যামিলি বিজনেসে এসছো এবং সেখানে প্যাশন এবং ধরো তোমার কেসে একটা সেলফ ইন্টারেস্ট ছিল বিকজ দিস ইজ ইউর ফ্যামিলি বিজনেস, অনেকেই ধরো বিকজ অফ সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অনেক কিন্তু ফার্স্ট জেনারেশন অন্টারপ্রিনার তৈরি হয়েছে বা হবে এখন, রাইট? মানে আমি আমি যদিও ব্যবসা বাড়ির ছেলে, কিন্তু আমি যে জায়গায় ব্যবসা করি এইখানে ব্যবসা আমার ফ্যামিলিতে করেনি কেউ। সো ইটস কামিং পিওরলি ফ্রম প্যাশন, এবং সেই নিজের শুরু করার একটা অসম্ভব স্ট্রাগল অ্যান্ড অল দিস থিংস রয়েছে। কি ধরনের মাইন্ডসেট তুমি বলতে চাও এদের, যে if you want to start something you should have these things, otherwise don't start it? আজকাল না, আমাদের সময়ের ব্যবসা করার লক্ষ্যটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু উদ্দেশ্য লক্ষ্যটা একেবারেই আলাদা হয়ে গেছে। এখন ধরো যে স্টার্ট আপ গুলো তৈরি করে, তারা একটা প্রোডাক্ট তৈরি করে বা একটা সার্ভিস তৈরি করে, নিয়ে কিছুদিন পরে একজন সেটাকে দেখিয়ে মানে বিজনেস গোলটা দেখিয়ে বা বিজনেস মডেলটা দেখিয়ে একটা ইনভেস্টর জোগাড় করে, সেই ইনভেস্টমেন্টটা নিয়ে কিছুদিন এগোয়, তোমার ব্যবসার মার্কেট ক্যাপটাকে বাড়িয়ে নেয়, নিয়ে বেচে দেয়। সেটা কন্টিনিউ করে না, সেটা একটা বিশাল একটা ভ্যালুয়েশন তৈরি করলো, ভ্যালুয়েশন তৈরি করে সে ভ্যালু দিয়ে বেচে দিল, নিজের পার্সোনালি পয়সাটা পকেটে পুরলো, নিয়ে আরেকটা তৈরি করলো। তো সেই ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য বা বিজনেসটা কন্টিনিউ করার জন্য আজকালকার বাচ্চারা বিজনেস করে নাই, আমি দেখেছি। আমার পার্সোনালি জিনিসটা খুব আনফর্চুনেট লাগে, কারণ আমি বিশ্বাস করি ব্র্যান্ড তৈরিতে। যে ব্র্যান্ড পৃথিবী সারা লোকে মনে রাখে, তারা ব্র্যান্ডটা তৈরি করা মাত্র 5-6 বছরের মধ্যে আরেকজনকে বেচে দিচ্ছে। হয়তো যে কিনছে সে হয়তো সেই ব্র্যান্ডটাকে বড় করছে, ঠিক কথা, কিন্তু যে ফাউন্ডার, সে তো আর ব্র্যান্ডটা নিজের হাতে রেখে তাকে নিজের বাচ্চার মতো ভালোবেসে বড় করলো না। সে 5 বছর পরে তাকে অ্যাডপশনে দিয়ে দিল আর কি। তো আমি এই বিজনেসটাতে পার্সোনালি বিশ্বাস করি না। আমি একটু পুরোনোপন্থী মানুষ। আমি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে ব্যবসা শিখেছি, যারা দুজনেই বলেছে যে ব্র্যান্ড হবে ভরসার জায়গা, মানে টাটাদের মতন। টাটার যে কোনো ব্র্যান্ডের কথা বলে আমাদের ফার্স্ট যে জিনিসটা মনে হয় ট্রাস্ট, সেই জিনিসটাই যেন মনে হয়। তাই জন্য আমার কাছে দের কোনো শর্টকাট যে ফাট করে বড় করলে আমার ঝট করে বেঁচে দিলাম, আমার কাছে এটা বিজনেস নয়, বিজনেসের সংজ্ঞা নয়। এবার যারা আমার মতন একটু পুরোনোপন্থী ভাবে ব্যবসা করতে চায় তাদেরকে আমি বলবো শর্টকাট তো প্রথম কিছু নেই। 24 ঘন্টা খাটতে হবে, 24 ঘন্টা খাটতে হবে, এবং এ টু জেড প্রথমে নিজেকে দেখতে হবে, নিজেকে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করতে হবে। ফার্স্টেই এসে চেয়ারে বসে 10 জন এমপ্লয়িকে দিয়ে কাজ করানো যায় না, প্রতিটা কাজ নিজে হাতে করে করতে হবে। আমি যখন এই ফুটবল দেখতে শুরু করেছি, আমি দোকানে ঝাড় দিয়েছি নিজে, মালপত্র গুছিয়েছি, মালপত্র ঝেড়েছি, নিজে ঝাড় দিয়ে দোকান মুছেছি। তবে আমার মনে হয়েছে এগুলো আমার নিজের বাচ্চা।
তো সেই অ্যাটাচমেন্টটা কখনো তৈরি হয় না যদি না আমি নিজে হাতে করে কাজ করি। তো এমপ্লয়ি শুরুতেই দিয়ে কাজ হবে না, নিজেকে করতে হবে, ভালোবাসতে হবে এবং 24 ঘন্টা খাটতে হবে, এবং যেটাই আমি করছি সার্ভিস হোক প্রোডাক্ট হোক সেটাতে যেন কোনো ফাঁকি না থাকে, সেটা যেন জেনুইন হয়, কাউকে ঠকাবার উদ্দেশ্য যেন না থাকে। সেটা যদি সত্যিকারের জেনুইন ভালোবাসার জিনিস হয়, কাস্টমার সেটাকে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। আমাদের দেশে সবকিছুই বেচা যায়, যদি ভালো জিনিস হয়। ডিমান্ড, প্রতিটা জিনিসেরই একটা ডিমান্ড আছে, আলপিনেরও ডিমান্ড আছে। তো বেচা সবকিছুই যাবে যদি সেটা জেনুইন ভালো প্রোডাক্ট হয়। হ্যাঁ, শুরুতেই যে সস্তায় দিতে হবে তার কোনো মানে নেই। যখন ভলিউম বাড়বে, যখন প্রোডাকশন বাড়বে, জিনিসটা আপনি দামটা কমে আসবে, তখন সেই দামটাকে কমিয়ে কাস্টমারকে যে বেনিফিটটা পাস অন করে দেওয়া যাবে। শুরুতে আমি যদি প্রোডাক্ট তৈরি করি সেটা খাঁটি জিনিস হওয়াটা খুব জরুরি, আমার এটা মনে হয়। আমি একটু পুরোনো পন্থী আছি। হোয়াট ডাজ লেগাসি মিন টু ইউ? মানে আরামবাগ চিকেন একটা লেগাসি ছেড়ে গেছে, এখন ধরো দুটো ব্র্যান্ড একসাথে অপারেট করছে, সো নেক্সট 20 ইয়ার্সে কি লেগাসি রেখে দিয়ে যেতে চায়? আমি লেগেসি বলতে ওইটাই বলবো যেটা আমার বাবা সবসময় বলতেন, যে ট্রাস্ট তৈরি করো। তো এখনো আরামবাগ ফুড মার্ট, আরামবাগ নামটা কিন্তু সেই ট্রাস্টটাই বহন করে। হ্যাঁ, আমার কাছে একটা চ্যালেঞ্জ হবে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে যখন এক্সপ্যান্ড করবো, তখন এই ট্রাস্টটাকে কাস্টমারদের মধ্যে, নতুন কাস্টমার যারা আরামবাগের নাম জানে না তাদের মধ্যে এই ট্রাস্টটা তৈরি করা উইল বি চ্যালেঞ্জ। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাইনি, তবে নর্থ ইস্টের দিকে এক্সপ্যান্ড করার ইচ্ছে আছে। তো লেগাসিটা এটাই হবে, ইট ইজ ইয়োর ওন পাড়ার দোকান এবং ট্রাস্টেড ব্র্যান্ড, বিশ্বাসযোগ্য গন্তব্যস্থান, যেখানে চোখ বন্ধ করে কোয়ালিটিকে বিশ্বাস করতে পারো, দামকে বিশ্বাস করতে পারো, একটা পার্সোনালাইজ সার্ভিস পাবে যেখানে আমরা তোমাকে ঠকাবো না। হ্যাঁ, আমরা 10 মিনিটে পৌঁছে না দিতে পারি, কিন্তু যত্ন করে যখন পারবো পৌঁছে দেবো, পার্সোনালাইজ সার্ভিস দেবো। তো মানুষের একটা ভরসা বিশ্বাস জায়গা, এটা বরাবরই আমার দাদু থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে এটাই লেগেসি ছিল, এই লেগেসিটাই কন্টিনিউ করতে চাই, যে মানুষের ভরসার জায়গা। আমরা না, উই আর নাথিং জ্যাজি, ভীষণ হাইফাই আমরা কিছু নই, এই সাধারণত্বটাই আমাদের ইউএসপি। আমরা সাধারণ ভরসার জায়গায় থাকতে চাই। সো আমরা মোটামুটি লাস্টের দিকে চলে এসেছি তো, বিকজ ইট ইজ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা তো 50 বছরের অনেক কিছু এদিক ওদিক হওয়ার পরে একটা নতুন সরকার এসছে এবং এই সরকার প্রো বিজনেস। সো অ্যাজ অ্যান অন্টারপ্রেনর, এতদিনের ফ্যামিলি বিজনেস, সামনেটা কিরকম দেখছো? ইট উইল বি মাচ মোর ইজিয়ার টু ডু বিজনেস, অর লট অফ ইনভেস্টার্স আর কামিং, সিনারিও উইল চেঞ্জ, হাউ ইউ সি ইট অ্যাজ এ বিজনেস? আমরা তো আশাবাদী, হোপফুলি মানে থিংস উইল বি ইজিয়ার ফ্রম নাও অন। এতদিনে অনেক মানে প্রচুর হার্ডলস পেরোতে হয়েছে, পদে পদে আটকাতে হয়েছে। আমাদের জন্য বিশাল কিছু সাংঘাতিক জিনিস দরকার হয় না, জাস্ট আমরা দোকান খুলবো, এক্সপ্যান্ড করবো, কিন্তু হার্ডলস প্রচুর পেরোতে হয়েছে। এখন আমরা আশাবাদী যে থিংস উইল বি ফাস্টার, থিংস উইল বি ইজিয়ার, আর বারবার এত হার্ডলস হবে না, সহযোগিতা পাবো, এটা নিয়ে আমরা তো আশাবাদী। এবারে দেখা যাক। সো থ্যাংক ইউ বিয়াস, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। খুব ভালো লাগলো কথা বলে, এবং তোমাদের ফ্যামিলি বিজনেস মানে আরো বড় হোক, এবং তোমার কথা শুনে আরো ফ্যামিলি বিজনেস এক্সপ্যান্ড করুক, বড় হোক, সেটাই চাইবো আর কি। থ্যাংক ইউ সো মাচ, গৌতম। থ্যাংক ইউ বিয়াস, থ্যাংক ইউ।